তোমরা কেমন আছো? নিশ্চয়ই বর্তমানে বৈশ্বিক একটা সমস্যা চলতেছে। করোনা মহামারী আকার দেখা দিয়েছে। এই করোনা মহামারী আকারে দেখা দেওয়ার কারণে দীর্ঘ মার্চের 17 তারিখ থেকে স্কুল বন্ধ। এই স্কুল বন্ধকালীন সময়ে তোমাদের পড়ালেখা হয়তো অনেকেই বইয়ের থেকে সংস্পর্শ থেকে একটু দূরে অবস্থান করেছ, কিন্তু এটা কিন্তু আসলে এটা কিন্তু একটা তোমাদের জন্য ভালো না। তোমাদেরকে মনে রাখতে হবে একজন শিক্ষার্থী স্কুল বন্ধ থাকুক আর নাই থাকুক, কিন্তু বইয়ের সংস্পর্শে থাকতে হবে। তোমাদের ইসলাম ধর্মে আছে যে পড়ো 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 তোমার প্রভুর নামে, অর্থাৎ পড়ালেখা ব্যতীত তোমাদের শিক্ষার্থীর জীবন সাফল্য অর্জন করা যায় না। তাই আমি বলবো যে তোমরা স্কুল বন্ধ থাকুক, কিন্তু তোমাদেরকে বইয়ের সংস্পর্শে থাকতে হবে। এবং এই বইয়ের সংস্পর্শে থাকার জন্য আমরা আসছি অনলাইন ক্লাস ভিত্তিক কার্যক্রমে। এটি সরকারের এবং স্কুল প্রশাসনের একটি যুগোপযোগী এবং বাস্তবধর্মী কর্ম পদ্ধতি। আমরা জানি যে বন্ধ হয়ে যাওয়ার কারণে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা হয়নি, কিন্তু আগামীতে বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা 80% আছে। সুতরাং এখনই শুরু করে দাও বইয়ের সংস্পর্শে থাকার জন্য। তো তোমরা জানো যে প্রথম সাময়িক পরীক্ষা তোমাদের সিলেবাস ছিল দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দশম ও দ্বাদশ। আর বার্ষিক পরীক্ষার প্রথম সাময়িক পরীক্ষা তোমাদের সিলেবাস ছিল প্রথম, তৃতীয়, চতুর্থ, তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম ও দ্বাদশ, একাদশ। অর্থাৎ বেজোড় সংখ্যার যে অধ্যায়গুলি। আর বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস হচ্ছে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দশম, দ্বাদশ এবং ত্রয়োদশ অধ্যায়। 1, 2, 3, 4, 5, 6, 7টা। এই 7টি অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অন্তর্ভুক্ত। তো আমি আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। তো এখন বাংলাদেশের অর্থনীতি বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হবে যে অর্থনীতি কি জন্য। বর্তমান বিশ্ব হচ্ছে আধুনিক বিশ্ব এবং দেশকে উন্নয়নের চরম শিখরে নিতে গেলে অর্থনীতির কর্মপ্রবাহের গতিকে সচল রাখতে হবে এবং উন্নততর অবস্থায় নিয়ে যেতে হবে। এবং এই উন্নততর অবস্থায় নিয়ে যাওয়ার জন্যই আমাদের বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে। এই প্রেক্ষাপটগুলি জানার জন্যই আমি চতুর্থ অধ্যায়ে তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতি জানার আগে আমাকে জানতে হবে যে অর্থনীতি কি। অর্থনীতি আমরা জানি যে অর্থনীতি পরিভাষায় আমরা জানি যে সম্পদ হচ্ছে সীমিত আর অভাব হচ্ছে অনন্ত। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব মোকাবেলা করার জন্য প্রাচীনকাল থেকে একটি মাধ্যম অর্থাৎ অর্থের মাধ্যমে এই অসীম অভাবকে পূরণ করার জন্য ব্যবস্থা চলে আসতেছে। তো এখন এই অর্থনীতি কি? অর্থনীতি হচ্ছে এক সময়ে দ্রব্য বদল করে আমরা আমাদের বিভিন্ন অভাব পূরণ করে থাকি। আর বর্তমানে আমরা অভাবগুলি পূরণ করি অর্থ বা টাকা পয়সার মধ্য দিয়ে। তো এই যে অর্থ উপার্জনের জন্য যে সকল
দ্রব্য সামগ্রী বা সেবা বা ব্যবসা বাণিজ্য করা হয় সেগুলি হচ্ছে অর্থনৈতিক কাজ। অর্থাৎ অর্থ উপার্জনের জন্য আমরা যে সমস্ত কার্যকরীগুলি করে থাকি সেগুলি হল অর্থনৈতিক কার্যকরী। বাংলাদেশে অর্থনীতি কিভাবে প্রাচীনকাল থেকে হয়ে আসতেছে তার একটা ধারাবাহিকতা আমি তুলে ধরছি। আমরা জানি যে আমাদের বাংলাদেশটা হচ্ছে গ্রাম প্রধান দেশ এবং শতকরা প্রায় ৮০ জন মানুষ গ্রামে বসবাস করে এবং শতকরা প্রায় ৬০ জন মানুষ গ্রামে কৃষি কাজ করে। এই জন্য আমাদের অর্থনীতি প্রাচীনকাল থেকে গ্রাম ভিত্তিক এবং গ্রাম ও অর্থনীতি ভিত্তিক। তো এই অর্থনীতির কিন্তু সময়ের প্রেক্ষাপটে এই অর্থনীতির কার্যক্রমকে সুন্দরভাবে বোঝানোর জন্য তার অর্থনৈতিক কর্মপ্রবাহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম, অন্যটি হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। এখন আমাকে বুঝতে হবে যে আনুষ্ঠানিক কোনটি এবং অনানুষ্ঠানিক কোনটি। অর্থ উপার্জনের জন্য বিভিন্ন ধরনের কাজ আছে। গ্রাম প্রধান কৃষি ভিত্তিক কার্যগুলির মধ্যে কিছু কিছু কাজ আছে সব ইচ্ছায় সব উদ্যোগে করে থাকে, যেমন কৃষকের কৃষি কাজ, জেলের মৎস্য চাষ, আর খামারের কাজ, গরু ছাগল পালানো, এটা একটা অর্থনৈতিক কাজ। কিন্তু এই অর্থনৈতিক কাজগুলো দিন ভিত্তিতে অথবা মাস ভিত্তিতে কোনো মজুরি নির্ধারিত হয় না। এই সমস্ত কাজকে অর্থাৎ পূর্ব থেকে যে কাজগুলি মজুরি নির্ধারিত না হয়ে স্ব-উদ্যোগে পরিচালিত হয় সেগুলোকে বলবো অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ। এবং এই অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ হল অর্থনীতির প্রথম যাত্রায় কর্মপ্রবাহ। পরবর্তীতে এই অর্থনৈতিক কাজগুলো বৃহত্তর স্বার্থে প্রতিষ্ঠান ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। একটা সুস্থ সুন্দর বিধিবিধান এবং সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এই কাজগুলোকে বলা হয় আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। এখন এই দুইটি কার্যক্রমের মধ্যে যদি আমি বৈশিষ্ট্য যদি বলি তাহলে বোঝা যাবে যে কাজগুলি কি। প্রথমে আনুষ্ঠানিক কার্যক্রম, অনানুষ্ঠানিক কার্যক্রম ব্যক্তি উদ্যোগে বৈশিষ্ট্য আমি ধরি। কিছু কিছু বৈশিষ্ট্যের আলোকে আমরা আনুষ্ঠানিক কার্যক্রম এবং অনানুষ্ঠানিক কার্যক্রম সঠিকভাবে চিহ্নিত করার চেষ্টা করব। আনুষ্ঠানিক কার্যক্রম হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম, আর অনানুষ্ঠানিক হচ্ছে ব্যক্তি স্ব-উদ্যোগে
পরিচালিত অর্থনৈতিক কার্যক্রম। 2 নাম্বার, পূর্ব থেকে মজুরি নির্ধারিত, আর 3য় নাম্বারের মধ্যে মজুরি নির্ধারিত নয়। পরের আওতায় অন্তর্ভুক্ত, কিন্তু অনানুষ্ঠানিক কার্যক্রমগুলি, অর্থনৈতিক কার্যক্রমগুলি পরের আওতায় আনা যায় না, আওতায় আনা যায় না। 4 নম্বর, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, আর অনানুষ্ঠানিক কার্যগুলি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নহে। যেমন কৃষকের কৃষিকাজ সরকারের করের আওতায় আনা যায় না এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, এবং পূর্ব থেকে মজুরি নির্ধারিত নয়, এবং ব্যক্তি তার স্ব ইচ্ছায় স্বাধীনভাবে যখন ইচ্ছা তার পারিবারিক স্ব উদ্যোগে এগুলি পরিচালিত হয়। যেমন কৃষিকাজ, জেলের মৎস্য ধরা, খুদি, বাঁশ, ব্যাগ, কুটির শিল্পের কাজ, এগুলো হলো অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। আর আনুষ্ঠানিক কার্যক্রম যেমন সেবা খাতে আছে, সেবা খাতে শিক্ষা, চিকিৎসা, বৃহৎ অর্থে শিল্প কারখানা, আচ্ছা, তোমরা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে বইপত্র, খাতা, এগুলি কিসের মাধ্যমে, কোথায় থেকে উৎপাদিত হয়? এই কাগজগুলি আমরা জানি যে পেপারস মিল প্রথমে এগুলাকে উৎপাদিত করে, এবং এই পেপারস মিল আমাদের পার্শ্ববর্তী যে চন্দ্রকোনার একটা পেপারস মিল আছে বৃহৎ অর্থে, সেগুলি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, তার প্রতিষ্ঠান ভিত্তিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকল অর্থনৈতিক কার্যগুলি পরিচালিত হয়। এবং এই কার্যক্রমে যেমন পূর্ব থেকে মজুরি নির্ধারিত, এবং এগুলি করের আওতায় অন্তর্ভুক্ত এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, এই জন্য এগুলোকে বলা হয় কি আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। এখন আমাদের অর্থনীতির ক্ষেত্রে প্রাচীনকাল থেকে যার প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে আসছে সেটি হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। অনানুষ্ঠানিক কার্যাবলীগুলি যেমন অর্থনীতির ক্ষেত্রে বিরাট ভূমিকা প্রাচীনকাল থেকে হয়ে আসতেছে, এবং ব্যক্তি এই অর্থনৈতিক কার্যক্রমগুলি গ্রাম ভিত্তিক অর্থনীতি, এবং এখানে প্রায় 60 জন মানুষ অর্থনীতি কৃষিকাজের সাথে জড়িত। শুধু কৃষকরাই যে এর মধ্যে অন্তর্ভুক্ত সেটি নয়, কৃষকের পাশাপাশি জেলে আর আছে, জেলে, তাঁতি, দিনমজুরি, কামার কুমার,
পুষ্পাত, ফিরিওয়ালা, মুটে মিষ্টি, যোগালি, এগুলি হলো অনানুষ্ঠানিক কার্যক্রম। আমরা এই অনানুষ্ঠানিক কার্যক্রমকে আবার দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে গ্রামীণ অনানুষ্ঠানিক কার্যক্রম, আর একটি হচ্ছে শহরমুখী অনানুষ্ঠানিক কার্যক্রম। এই কেননা এই দুইটাকে ভাগ করা হয়েছে, এই অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো গ্রাম এবং শহর ভিত্তিতে আলাদা আলাদা। যেমন শহরের মানুষরা কৃষি কাজ করে, বেশিরভাগ গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি কাজের সাথে জড়িত। যেমন কৃষি কাজ করে, মাছ ধরে, জেলেরা মাছ ধরে, কামার কুমারেরা তাদের বিভিন্ন থালা বাসন তৈরি করে, তারপরে আছে ক্ষুদ্র দোকানপাট ব্যবসা, এবং আর আছে যেমন ধরেন কৃষির মধ্যে গরু, ছাগল ইত্যাদি পালন করে তারা দেশের মোট খাদ্যের বিরাট একটি অংশ খাদ্য যোগান দিয়ে আসতেছে। তারা এই কাজগুলি করে স্ব উদ্যোগে পারিবারিক ভাবে, এবং এই কাজগুলো করে আমাদের বাংলাদেশের অর্থনীতির গতিকে এবং জনসম্পদ তৈরিতে, জনসম্পদ এবং জনস্বাস্থ্য তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এবং এই অনানুষ্ঠানিক কার্যক্রমকে আমরা বলে থাকি প্রথাগত অর্থনৈতিক কার্যাবলী। আর শহরমুখী কাজগুলিকে শহরে যারা বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষের বসবাস, এখানে বিত্তশালী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং বিত্তহীন মানুষের বসবাস। উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত মানুষরা সাধারণত সরকারি বেসরকারি খাতে কাজ করে থাকে, আর নিম্নবিত্ত ও বিত্তহীন মানুষদের তারা ভাসমান, তারা আজকে এখানে আছে তো তারপরের দিন এখানে নাই, এই জন্য এদেরকে বলা হয় যে ভাসমান। এদের বাসস্থানগুলি হচ্ছে ফুটপাত, রেল স্টেশন, বস্তি, এগুলাতে আছে। এই জন্য এদেরকে বলা হয় কি নিম্নবিত্ত ও বিত্তহীন। তারা সাধারণত ফেরিওয়ালা, ফুটপাতের হকারি, ছোটখাটো দোকান, রিক্সা, ঠেলা গাড়ি, মুটে মিষ্টি, যোগালি এবং বাসাবাড়ি কাজগুলি করে থাকে। তাহলে এখন আমরা অনানুষ্ঠানিক কাজকে গ্রামাঞ্চলের আনুষ্ঠানিক কাজ এবং শহরাঞ্চলের অনানুষ্ঠানিক কার্যগুলি পৃথকভাবে জানতে পারলাম। এখন আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটি হলো এই অনানুষ্ঠানিক কার্যক্রমগুলি আমাদের জাতীয় অর্থনীতিতে কি অবদান রাখছে, জাতীয় অর্থনীতিতে কি অবদান রেখে আসতেছে, সেটা এখন জানা খুবই প্রয়োজন। অনানুষ্ঠানিক কার্যাবলীগুলি যেখানে যে অবস্থায় থাকুক না কেন, তারা ব্যক্তিগত পারিবারিক ভাবে তারা স্ব উদ্যোগে অর্থনৈতিক কার্যক্রমগুলি পরিচালিত করে তারা যেমন পারিবারিক ভাবে তাদের অভাব অনটনগুলি মিটিয়ে যাচ্ছে, অনুরূপ ভাবে দেশের জাতীয় অর্থনীতিতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রথমত এই সরকারের একার পক্ষে
বিশাল এই জনসংকটকে অর্থাৎ জনসংখ্যাকে কর্মসংস্থানের আওতায় আনা সম্ভব নয়। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষের বসবাস। এই 16 কোটি মানুষকে কর্মের মধ্যে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে প্রায় 60 জন মানুষের কর্মসংস্থানের যোগান কর্মসংস্থান হয়ে আসতেছে এবং তাদের উপরে বেশিরভাগ মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়ে আসতেছে। এখানে ছদ্মবেশী বেকার যারা আছে তারাও এদের উপরে অনেকাংশে নির্ভরশীল। তাহলে অনানুষ্ঠানিক কার্যক্রম প্রায় 60% মানুষের কর্মসংস্থান কিন্তু অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, কর্মসংস্থান হয়ে যাচ্ছে। এরপরে আমরা জানি যে গ্রাম ভিত্তিক অর্থনীতি বেশিরভাগ কৃষির উপর নির্ভরশীল। কৃষকেরা ধান, চাল, বিভিন্ন রবি শস্য আর গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি পালন করে দেশের মোট খাদ্যের বিরাট একটি অংশ তারা পূরণ করে আসতেছে এবং এই খাদ্যের মাধ্যমে দেশের জনস্বাস্থ্যকে অটুট রাখছে এবং জনস্বাস্থ্য যেখানে অটুট থাকে সেখানে অর্থনৈতিক কর্মগুলি ও কার্যক্রমগুলির গতিও সঞ্চালিত হচ্ছে। এরপর আসতেছে, আমরা জানি যে কৃষির পাশাপাশি আমাদের বর্তমান বিশ্ব হচ্ছে বিজ্ঞান ভিত্তিক বিশ্ব এবং মধ্যযুগের বৃহৎ শিল্পের প্রসারের কারণে কৃষির পাশাপাশি বৃহৎ শিল্পের নিজস্ব একটা জগৎ সৃষ্টি হয়েছে এবং উন্নয়নশীল এবং অনুন্নত দেশকে অর্থনীতির গতিকে উন্নত করতে গেলে এই বৃহৎ শিল্পের মুখাপেক্ষি হতেই হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ শিল্পগুলি যেমন পাট, বস্ত্র, পেপার, চিনি, চা ইত্যাদি কাঁচা মাল, যেমন পাট শিল্পের পাটজাত দ্রব্য, বস্ত্র শিল্পের বিভিন্ন তুলা এবং পেপারের যে বাঁশ এবং চা ও চিনির আখ এবং চা পাতা, এগুলি বেশিরভাগ কাঁচা মাল কৃষি খাত থেকে হয়ে আসছে। তাহলে খেয়াল করো যে বৃহৎ শিল্পের কাঁচা মালকে, বৃহৎ শিল্পের গতিকে অব্যাহত রাখতে গেলে বৃহৎ শিল্পের কাঁচা মাল কৃষির উপরে নির্ভর করছে। তাহলে দেশের অর্থনীতির ভিত্তি অনানুষ্ঠানিক অর্থনীতির উপর অনেকাংশে নির্ভরশীল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে আমাদের অনানুষ্ঠানিক খাতে অর্থনৈতিক কর্মজগৎ সম্পর্কে কিছু ধ্যান ধারণা জানলাম। এখন শিল্প সম্পর্কে আমি পার্ট 2 এর শিল্প সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ একসময় ব্রিটিশ শাসনামলে ছিল। ব্রিটিশ শাসনামলে বাংলাদেশের কিছু কিছু বৃহৎ শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। তাদের মধ্যে পাট, সুতা এবং কাপড়ের কল হচ্ছে অন্যতম। কিন্তু 1947 সালে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয় এবং এই জন্ম সুবাদে বাংলাদেশ হয়ে যায় পাকিস্তানের পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের একটি অংশ। সেই সময় শাসক হয়েছিল পশ্চিমা পাকিস্তানি
শাসকরা এদেশের অর্থনীতির উপরে একটা বৈষম্য সৃষ্টি করে। তারা আমাদের দেশ থেকে বৃহৎ শিল্পের কাঁচামালগুলি তাদের দেশে নিয়ে গিয়ে তাদের বৃহৎ শিল্পগুলি গড়ে তোলে এবং ওই বৃহৎ শিল্পে উৎপাদিত দ্রব্যগুলি আমাদের দেশে বাজারজাত করে আমাদের বৃহৎ শিল্পের অগ্রযাত্রার ক্ষেত্রে তারা একটা ব্যাপকভাবে বঞ্চনার শিকার হতে হয়েছিল। তারপরও মনে রাখতে হবে যে পাকিস্তানি আমলে প্রথম বিশ্বে বৃহৎ পাট শিল্প আলমগীর জুট মিল প্রতিষ্ঠিত হয়। এরপরে 1971 সালে আমরা স্বাধীন হয়ে যাই। স্বাধীনতার পর থেকে কিছু কিছু জায়গায় বৃহৎ শিল্পে প্রতিষ্ঠিত হয়ে থাকে। তাদের সেই বৃহৎ শিল্পগুলি হচ্ছে চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল এবং ইঞ্জিনিয়ারিং কারখানা। বর্তমানকালে নতুন শিল্পক্ষেত্রে বৃহৎ শিল্পক্ষেত্রে নতুন সংযোজন এবং শিল্পের অগ্রযাত্রার ক্ষেত্রে বিরাট একটা সাফল্য বয়ে এনেছে। সেটি হচ্ছে গার্মেন্টস বা পোশাক শিল্প এবং ঔষধ শিল্প। এখন এই যে শিল্প কি, শিল্পের ধরন, গতি, প্রকৃতি জানতে গেলে আমরা শিল্পের প্রকারভেদ সম্পর্কে কিছু ধারণা পেতে হবে। শিল্পকে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি। তার আগে আমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে বর্তমান আধুনিক যুগে অর্থনীতির গতিকে ত্বরান্বিত করতে এবং অর্থনীতিকে উন্নতির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে গেলে অবশ্যই শিল্পের প্রতি মনোযোগী হতে হবে। বর্তমান আধুনিক এবং উন্নত রাষ্ট্রগুলি তার শিল্পের মধ্য দিয়ে তাদের অর্থনীতিকে সর্বোচ্চ শিখরে উন্নীত করতে সক্ষম হয়েছে, যেমন আমেরিকা, ব্রিটেন, জাপান ইত্যাদি। তারা আমাদেরকেও তাদের পদাঙ্ক অনুসরণ করে শিল্পের দিকে অগ্রসর হতে হবে এবং শিল্পের প্রতিষ্ঠার দিকে মনোযোগী হতে হবে। এখন শিল্পের প্রকারভেদ, আমরা শিল্পকে বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতির গতিকে ত্বরান্বিত করতে গেলে অবশ্যই বাংলাদেশে বৃহৎ শিল্প প্রতিষ্ঠা করতে হবে এবং এই বৃহৎ শিল্পগুলির ধরনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বৃহৎ শিল্প, এটা হচ্ছে কোটি টাকার বিনিময়ে এবং দক্ষ, অদক্ষ এবং যোগ্য ব্যবস্থাপক এবং ব্যবস্থাপকের বিনিময়ে যে শিল্প কারখানাগুলি প্রতিষ্ঠিত হয় এবং দেশের এই শিল্পজাত দ্রব্যগুলি দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বাংলাদেশের অর্থনীতির গতিকে নিজস্ব একটা ধারায় উন্নীত করতে পেরেছে। যেমন পাট শিল্প, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, স্ট্যাল, ইঞ্জিনিয়ারিং কারখানা। এরপরে আছে 2 নম্বর মাঝারি শিল্প। মাঝারি শিল্প যে শিল্প গঠন করতে
1.5 কোটি টাকার অধিক মূলধন প্রয়োজন হয়। আর সেগুলোকে সাধারণত মাঝারি ধরনের শিল্প বলা হয়, যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিরামিকের এবং কোল্ড স্টোরেজ। এরপরে আসছে 3 নাম্বার ক্ষুদ্র শিল্প। যে শিল্প প্রতিষ্ঠা করতে 1.5 কোটি টাকার কম মূলধন প্রয়োজন হয় এবং এটি ব্যক্তিগত উদ্যোগে দক্ষ ব্যবস্থাপকের সাহায্যে এই শিল্পগুলি পরিচালিত হয়ে আসছে, যেমন চালের কল, ছোটখাটো ছোট জুতা, প্লাস্টিকের কারখানা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ। এই সমস্ত শিল্পের মাধ্যমে দেশের বৃহৎ অংশের ব্যক্তিদের একটি কর্মসংস্থান হয়ে থাকে। এরপরে আসছে 4র্থ ক্ষুদ্র শিল্প। স্বল্প মূলধনে এবং ব্যক্তিগত উদ্যোগে এই শিল্পগুলি প্রতিষ্ঠিত হয়, যেমন তাঁত বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাক্স ব্র্যাকেট, কাঠের কাজ শাড়ি, মিষ্টির প্যাকেট, আগরবাতির তৈরি ইত্যাদি। এই শিল্পগুলি সাধারণত প্রাচীন কাল থেকে তাদের ধারাবাহিক বংশানুক্রমিক কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এবং তাদের যে যোগ্যতা, তাদের যে দক্ষতা, তারা সেগুলি প্রকাশ পেয়েছে। এখানে ক্ষুদ্র শিল্পগুলি কিন্তু ধরতে গেলে প্রাচীন কাল থেকে তারা নিজস্ব একটি ঐতিহ্যের ধারক ও বাহক বলা যায়। যেমন বাংলাদেশের মুসলিম কাপড়, বর্তমান টাঙ্গাইলের কাঠের শাড়ি এবং কুমিল্লার মিষ্টি ভান্ডার এগুলি। এরপরে আমাকে এখন তাহলে আমরা বাংলাদেশের শিল্পের ধরন এবং তার রূপ সম্পর্কে জানলাম। এখন বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান। আমরা জানি যে যতই এগিয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে তাদের জীবনযাত্রার মানও ক্রমান্বয়ে উন্নত স্তরের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আধুনিক একটি যে সংযোজন, সেটা হচ্ছে নগরায়ন। এবং এই নগরায়নের কারণে শিল্পের বিকাশ। আমরা জানি যে বর্তমান বাংলাদেশের শতকরা 60 জন মানুষ গ্রামাঞ্চলে বাস করলে তার 40% মানুষ কিন্তু শহরমুখী এবং গ্রামের দরিদ্র জনসাধারণ তাদের অর্থনৈতিক গতিকে সঞ্চালিত করার জন্য নগরমুখী হয়ে উঠছে এবং বিভিন্ন শিল্প কারখানায় তারা কর্মসংস্থান করে তাদের জীবন জীবিকাকে পরিচালিত করছে। আমরা জানি যে খাদ্য, বস্ত্র, ঔষধ, জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ শিল্প সামগ্রী ব্যতীত আমাদের জীবন অচল এবং এই উপকরণের জন্য আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য, আমাদের জীবনমানকে সমুন্নত রাখার জন্য আমাদেরকে শিল্পের দিকে মুখাপেক্ষি হতে হচ্ছে। এবং এই শিল্পের কারণে তাহলে দেখা যাচ্ছে যে
শতকরা 40 জন মানুষ সে কর্মসংস্থান, বেশিরভাগ মানুষের কর্মসংস্থান শিল্পের মাধ্যমে হয়ে থাকে। অধিকাংশ মানুষের বাংলাদেশ অর্থনীতিতে শিল্পের অবদানের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অধিকাংশ মানুষের জীবিকার সংস্থান করে। 2 নম্বর, বেকারত্ব হ্রাস করে। 3 নম্বর, নারীদের কর্মসংস্থান। আমরা জানি দেশে এখন ব্যাপক হারে গার্মেন্টস শিল্পগুলি প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সাথে ঔষধ কারখানা। এই শিল্প কারখানাগুলিতে লক্ষ লক্ষ নারীদের কর্মসংস্থান করে দিচ্ছে এবং এই কর্মসংস্থানের কারণে নারীদের জীবনযাত্রা পূর্বের চাইতে অনেক উন্নততর স্তরে এসে পৌঁছেছে এবং তারা পারিবারিক কি সামাজিক ক্ষেত্রে নিজস্ব একটা অবস্থান করে নিতে পেরেছে। যেহেতু শিল্প পরিচালনা করতে গেলে, শিল্পের সাথে সংস্পর্শ পেতে গেলে বর্তমানে আধুনিক প্রযুক্তির প্রতি অবশ্যই আগ্রহী হতে হচ্ছে এবং এই আধুনিক প্রযুক্তির ব্যবহারটা অবশ্যই জানতে পেরে এখন দেশের জনগণ নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসাবে ভাবতে শুরু করেছে। এই বিশ্ব নাগরিকতার জন্য আমরা আমাদের জীবন গতিকে একটা নিজস্ব ভূমিকায় উপস্থাপন করতে সক্ষম হয়েছি। তাহলে আমরা এখন শিল্পের অবদান সম্পর্কে জানলাম। বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ এখন আমাদেরকে জানতে হবে। বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ, ভবিষ্যতে এই শিল্পের গতি কি নিশ্চিত হয়ে যাবে, নাকি একই অবস্থা থাকবে, না উন্নততর স্তরে নিয়ে যাবে, সেটি হচ্ছে চিন্তা ভাবনার বিষয়। বাংলাদেশে যে বিপুল সংখ্যক জনসংখ্যা আছে, এই জনসংখ্যার একটি অংশ শিল্পের মাধ্যমে তাদের কর্মসংস্থান করে আসতেছে। তো এই জন্য বিদেশিরাও, যেহেতু এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং এখানে বিশাল একটা যে জনসম্পদ আছে, এই জনসম্পদ কর্মসংস্থানের মুখাপেক্ষী এবং এই তারা বিশ্বের অর্থনৈতিক বাজারের সাথে তুলনা করে সুলভ মূল্যে বা সুলভ মজুরিতে শিল্পের কর্মী প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এরপরে হচ্ছে এখানে দক্ষ ও অদক্ষ শ্রমিকের প্রাচুর্য আছে, যার কারণে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে একটু বেশি উৎসাহ দেখা যাচ্ছে। 3টি কারণে। একটা হচ্ছে যে বিপুল সংখ্যক জনসংখ্যা আছে যাদেরকে দক্ষ এবং অদক্ষ কর্মী হিসাবে পায় এবং তাদের মজুরি সাধারণত সুলভ মূল্যে এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে শিল্পের একটা বিরাট সম্ভাবনা আছে। এরপরে বিদেশের কর্মরত অর্থাৎ প্রবাসী বাংলাদেশিরাও তাদের অর্থকে নিজের দেশে বিনিয়োগ ক্ষেত্রে আগ্রহী হচ্ছে, আর এটা হলো স্বাভাবিক একটি প্রক্রিয়া। এখন সরকারের বিদেশি
বাংলাদেশের শিল্পকে সমুন্নত রাখার জন্য এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য নিজস্ব একটা পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপগুলির মধ্যে রপ্তানি প্রক্রিয়া করণ এলাকা প্রতিষ্ঠা, হচ্ছে বন্দর ও পরিবহন সুব্যবস্থা, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, ওয়ান স্টপ সার্ভিস গঠন, আমার প্রবাসীদের শিল্প গঠনে উৎসাহ ও প্রেরণা দান। এই সমস্ত কার্যক্রমের জন্য বাংলাদেশ শিল্পের দিকে ঝুঁকে পড়তেছে, যা আমাদের অর্থনীতির গতিকে একটা নির্দিষ্ট জায়গায় সমুন্নত রাখতে পারবে বলে সম্ভাবনা আছে। তাহলে আজকে এই পর্যন্ত আমি তোমাদের জন্য আগামীকালের একটা বার্তা দিচ্ছি। বাংলাদেশের শিল্পে বাংলাদেশকে শিল্পের সম্ভাবনা বলে বলা হয় কেন? বাংলাদেশকে শিল্পে সম্ভাবনাময় দেশ হিসাবে কিভাবে যুক্তি সহ আলোচনা করো। 2 নম্বর বাড়ির কাজ অনানুষ্ঠানিক কার্যক্রম বলতে কি বুঝো? এটা কি ইউটিউব থেকে দিছে? দেখি থেকে দিতে হবে নাকি আমার ফেসবুকে জাতীয় অর্থনীতিতে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রমের কি কি অবদান ইউটিউব আছে?
এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বব্যাপী আমরা একটা বৈশ্বিক সমস্যার সম্মুখীন হচ্ছি। এই বৈশ্বিক সমস্যা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। এই উত্তরণ করার জন্য আমাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, বাইরে বেরোতে হলে ঘরে অবস্থান করতে হবে এবং প্রতিটা মুহূর্তে নিজেদের স্বাস্থ্যকে সুরক্ষার জন্য অবশ্যই হাত ধুইতে হবে এবং এই কয়েকটি কথায় মনে রেখে তোমরা তোমাদের জীবনকে সুন্দর সুস্বাস্থ্য রাখবে এবং পরবর্তী দেশকে একটা সুন্দর জীবন উপহার দেবে এই আশা ব্যক্ত করে আমি আমার এখানে অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।